নমস্কার, চলুন সরাসরি আমাদের আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনায় প্রবেশ করি। আজ আমরা পোস্ট অপারেটিভ জটিলতার ক্রোনোলজিক্যাল প্যাথোফিজিওলজি এবং সার্জিক্যাল সাইট ইনফেকশন প্রোফাইল অ্যাক্সেসের একদম নিখুঁত প্রোটোকলগুলো নিয়ে কথা বলব। এটি একটি পিএইচডি স্তরের অ্যাডভান্সড সেশন হতে যাচ্ছে, তাই প্রতিটি ডিটেল খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমাদের আজকের সিলেবাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রারম্ভিক পোস্ট অপারেটিভ জ্বরের কারণ থেকে শুরু করে মধ্য পর্যায়ের ডেহিসেন্স, এরপর শেষ পর্যায়ের ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস, এসএসআই বা সার্জিক্যাল সাইট ইনফেকশনের ট্যাক্সোনমি, ক্ষতের শ্রেণীবিন্যাস এবং সবশেষে এর কঠোর প্রতিরোধ প্রোটোকলগুলো ধাপে ধাপে কভার করব আমরা। প্রথমেই চলুন প্রারম্ভিক পোস্ট অপারেটিভ জ্বরের ইটিওলজিতে ফোকাস করা যাক। এই টাইম লাইন বা সময়রেখাটি একেবারে মগজে গেঁথে নেওয়াটা জরুরি। দেখুন, পিওডি বা পোস্ট অপারেটিভ ডে 1-এ আমরা মূলত রেসপিরেটরি কোল্যাপস বা অ্যাটেলেকটিসিস দেখতে পাই। এরপর দ্বিতীয় আর তৃতীয় দিনে দেখা যায় নিউমোনিয়া, সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস এবং ইউটিআই। চতুর্থ থেকে পঞ্চম দিনে ফোকাস শিফট হয় ভাস্কুলার এবং সার্জিক্যাল সাইটের দিকে, যেমন ইনফেকশন ও ডিভিটি। ষষ্ঠ দিনে বার্স্ট অ্যাবডোমেন এবং সপ্তম দিন বা তারপর থেকে গভীর স্তরে ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেসের মতো জটিলতাগুলো সামনে আসে। এখন প্রশ্ন হল, প্রথম দিনে জ্বর কেন আসে? মেকানিজমটা বেশ ইন্টারেস্টিং। মূলত বেসাল অ্যালভিওলাইয়ের সংকোচন বা অ্যাটেলেকটেসিস থেকে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন নিঃসৃত হয়, যা জ্বরকে ট্রিগার করে। এটা ঠেকাতে চেস্ট ফিজিওথেরাপি, পর্যাপ্ত ব্যথা নিয়ন্ত্রণ এবং স্টিম ইনহেলেশন দারুণ কাজ করে। আর হ্যাঁ, আদর্শভাবে সার্জারির 4 থেকে 6 সপ্তাহ আগে ধূমপান ছেড়ে দেওয়া উচিত, তবে অন্তত 1 সপ্তাহ আগে ছাড়লেও উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়। এই বেসাল অ্যালভিওলার কোল্যাপসকে রিভার্স করার জন্য ইনসেন্টিভ স্পাইরোমেট্রির এই নিখুঁত 5 ধাপের প্রোটোকলটি ব্যবহার করা হয়। 2-3 বার গভীর শ্বাস নেওয়া, দাঁত দিয়ে মাউথপিস চেপে ধরে ডিভাইসের মাধ্যমে গভীর শ্বাস গ্রহণ করা, যাতে স্পাইরোমিটারের ভেতরের বলগুলো ওপরে ওঠে, এবং সবশেষে সেই শ্বাস কয়েক সেকেন্ড ধরে রাখা। মনে রাখতে হবে, আনকারেক্টেড অ্যাটেলেকটেসিস খুব দ্রুত, মানে দ্বিতীয় বা তৃতীয় দিনেই নিউমোনিয়ায় মোড় নেয়, যার জন্য তখন অ্যান্টিবায়োটিক দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার চলুন আমরা প্রারম্ভিক শ্বাসযন্ত্রের সমস্যাগুলো থেকে বেরিয়ে মধ্য পর্যায়ের ভাস্কুলার ও ফাশিয়াল জটিলতা এবং ডেহিসেন্স নিয়ে আলোচনা করি। এই পার্থক্যটা একদম পরিষ্কার থাকা চাই। ভাস্কুলার প্রোফাইল অ্যাক্সেসের ক্ষেত্রে নিউমেটিক অ্যান্টি-ডিভিটি স্টকিংগুলোতে কোনো নম্বরযুক্ত চেম্বার বা কম্পার্টমেন্ট থাকে না। এগুলো শুধু ইন্টারমিটেন্ট বা বিরতিহীন কম্প্রেশন দেয়। কিন্তু অ্যান্টি শক গার্মেন্টগুলোতে নম্বরযুক্ত চেম্বার থাকে, যা হাইপোভলিমিক শকের সময় রক্তকে সেন্ট্রালি শিফট করে। আর একটা ব্যাপার হলো, চতুর্থ বা পঞ্চম দিনে ডুপ্লেক্স স্ক্যানের মাধ্যমে যদি ডিভিটি ধরা পড়ে, তখন ওয়েরকজ ট্রায়াড ভাঙার জন্য ফার্মাকোলজিক্যাল প্রোফাইল অ্যাক্সিস হিসেবে লো মলিকুলার ওয়েট হ্যাপেরেনই হল আমাদের প্রধান হাতিয়ার। ষষ্ঠ দিনের দিকে আমাদের সবচেয়ে বড় ভয় থাকে বার্স্ট অ্যাবডোমেন নিয়ে। স্ক্রিনের সারণীটিতে সার্জন সম্পর্কিত হাইরিস্ক ফ্যাক্টরগুলো খুব চমৎকারভাবে দেওয়া আছে, যেমন ট্রান্সভার্সের চেয়ে মিডলাইন ইনসিশন, ইলেকটিভের চেয়ে এমার্জেন্সি সার্জারি বা ইন্টারাপ্টেড সুচারের বদলে কন্টিনিউয়াস কৌশল বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া লং বাইট ও শর্ট থ্রেড এবং নন অ্যাবজর্বেবল উপাদানের বদলে অ্যাবজর্বেবল উপাদান ব্যবহার করলে ঝুঁকি বাড়ে। এর সাথে রোগীর দীর্ঘস্থায়ী কাশি, স্থূলতা বা অপুষ্টি থাকলে তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হঠাৎ কাশির পর যখন ডেইসেন্সের প্যাথোগনামনিক স্যামন ফ্লুইড সাইন দেখা দেয়, তখন এই 4টি জরুরি পদক্ষেপ নিতেই হবে। প্রথমে অন্ত্রকে সাবধানে ক্যাভিটিতে ফিরিয়ে দিতে হবে। তারপর ক্ষতস্থানটি জীবাণুমুক্ত প্লাস্টিক শিট দিয়ে ঢেকে ইউরোব্যাগ বা বোগোটা ব্যাগ ল্যাপারোস্টোমি প্রয়োগ করতে হবে। ব্যাগটি তখন ত্বক বা শিথের সাথে সেলাই করা হয়। এরপর অপারেশন থিয়েটারে নন অ্যাবজর্বেবল সুতো দিয়ে ফাইনাল রিসুচুরিং করতে হয়। এক্ষেত্রে জেঙ্কিন্সের থিওরি অবশ্যই মেনে চলতে হবে, অর্থাৎ সুতোর দৈর্ঘ্য হতে হবে ক্ষতের দৈর্ঘ্যের ঠিক 4 গুণ। সপ্তম দিন বা তার পরবর্তী সময়ে আমাদের নজর দিতে হয় শেষ পর্যায়ের ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেসের দিকে, যেখানে সেপসিস বা কাঁপুনি লোকাল ইনফেকশনের ইঙ্গিত দেয়। এই ম্যাট্রিক্সটি ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবসেসগুলো সুনির্দিষ্ট টপোগ্রাফি পরিষ্কার করে দিচ্ছে। সাধারণত অ্যাম্বুলেটরি রোগীদের ক্ষেত্রে সবচেয়ে কমন অবস্থান হল পেলভিস বা পাউচ অফ ডগলাস, যা পেলভিক ডায়রিয়া আর বারবার প্রস্রাবের মাধ্যমে বোঝা যায়। রোগী যদি সুপাইন পজিশনে থাকেন, তবে মরিসনস পাউচ বা রাইট হেপাটোরেনাল পাউচে এটি বেশি হয়। আর সাব ডায়াফ্রাম্যাটিক অ্যাবসেস হলে রোগীর ডায়াফ্রাম্যাটিক ইরিটেশন হয়, যার ফলে হিচকি এবং কাঁধের ডগায় ব্যথা হতে পারে। ডায়াগনোসিসের জন্য সিইসিটি অ্যাবডোমেন ম্যান্ডেটরি, আর ট্রিটমেন্ট হিসেবে আল্ট্রাসাউন্ড বা সিটি গাইডেড পেকটেল ক্যাথেটার ড্রেনেজ করতে হয়। ক্রনোলজিক্যাল প্যাথোলজি তো দেখলাম, এবার সার্জিক্যাল সাইট ইনফেকশন বা এসএসএআই এর শ্রেণীবিন্যাস বা ট্যাক্সানমিতে আসা যাক।
এসএসআই এর টাইমলাইনটা খুব স্ট্রিক্ট। সার্জারির ঠিক ৩০ দিনের মধ্যে অথবা কোনো ইমপ্ল্যান্ট বসানো হলে ১ বছরের মধ্যে হওয়া সংক্রমণকেই আমরা এসএসআই বলি। ফাশিয়ার অবস্থান অনুযায়ী একে সুপারফিশিয়াল, ডিপ এবং অর্গান স্পেস এই ৩টি ভাগে ভাগ করা হয়। স্থূলতা, হাইপোথার্মিয়া, হাইপোক্সিয়া বা দূরবর্তী কোনো ইনফেকশনের কারণে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ একটি সাবক্লিনিক্যাল ইউটিআই এর কথা বলা যায়, যা কিনা হাসপাতালে অর্জিত সবচেয়ে কমন ইনফেকশন। উন্নত ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সের জন্য বা ক্ষতের স্কোরিং করাটা জরুরি। এই স্লাইডে এসএফসি স্কোর এবং সাউদাম্পটন স্কোরের তুলনামূলক পার্থক্য দেখানো হয়েছে। এসএফসিসে একটি বিশেষত্ব হল এটি ইনডিউরেশনকে গণনায় ধরে না। অন্যদিকে সাউদাম্পটন স্কেলটি বেশ কঠোর একটি ৬ পয়েন্টের গ্রেডিং। এখানে 0 মানে স্বাভাবিক নিরাময়, আর 5-এ পৌঁছালে বুঝতে হবে গভীর টিস্যু আলাদা হয়ে গেছে, মাঝে এরিথেমা বা পিউরুলেন্ট ডিসচার্জের মতো ধাপগুলো রয়েছে। এখন আমরা দেখব ক্ষতের বেসলাইন কন্টামিনেশন লেভেল কিভাবে আমাদের অ্যান্টিবায়োটিক কৌশলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এখানে ক্লিন কন্টামিনেটেড এবং কন্টামিনেটেড ক্ষতের মধ্যে সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য আছে। ক্লিন কন্টামিনেটেড হলো যখন আপনি জিআই বা জিইউ ট্র্যাক্টে ঢুকছেন সম্পূর্ণ নিয়ন্ত্রিতভাবে, কোনো সক্রিয় প্রদাহ ছাড়াই। কিন্তু কন্টামিনেটেড মানে হলো সেখানে নন পিউরুলেন্ট প্রদাহ আছে, অথবা অন্ত্র আগে থেকে প্রস্তুত করা হয়নি, কিংবা ওপেন কার্ডিয়াক ম্যাসাজের মতো জীবাণুমুক্ত পরিবেশে বড় কোনো ব্যাঘাত ঘটেছে। জীবাণুমুক্ত কৌশলে এমন সামান্য একটি ব্যাঘাত পুরো ঝুঁকির চিত্রটাই বদলে দেয়। ঠিক এই কারণে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক এত ক্রুশিয়াল। সারণীটি খেয়াল করুন। ক্লিন কন্টামিনেটেড ক্ষতে অ্যান্টিবায়োটিক ছাড়া যেখানে ইনফেকশন রেট ৬ থেকে ৯%, অ্যান্টিবায়োটিক দিলে তা নেমে আসে প্রায় ৩%। কন্টামিনেটেড আর ডার্টি ক্ষতের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়া ঝুঁকি ২০ থেকে ৪০% পর্যন্ত হতে পারে, অ্যান্টিবায়োটিক দিলে এই হার জাদুকরীভাবে কমে আসে। তাই ইনসিশনের ৩০ থেকে ৬০ মিনিট আগে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করাটা কন্টামিনেটেড ও ডার্টি ক্ষতের ক্ষেত্রে একদম ম্যান্ডেটরি। আলোচনার এই পর্যায়ে আমরা কঠোর এসএসআই প্রতিরোধ প্রোটোকলগুলোর দিকে ফোকাস করব। এই সময়সীমাগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসের ভিত্তি। ট্রমার ক্ষেত্রে প্রথম ১ ঘণ্টাকে আমরা বলি গোল্ডেন আওয়ার, আর ইনসিশন থেকে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন পর্যন্ত ৪ ঘণ্টার সময়কালকে বলা হয় ডিসিসিভ পিরিয়ড বা নির্ধারক সময়। সার্জারি যদি দীর্ঘায়িত হয়, ঠিক এই ৪ ঘণ্টার মাথায় অ্যান্টিবায়োটিকের একটি রিডোজ দেওয়া বাধ্যতামূলক, যাতে টিস্যুতে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে। আর আঘাতজনিত ক্ষতের ক্ষেত্রে ৬ ঘণ্টা হল গোল্ডেন পিরিয়ড। এর দেরি হলে ক্ষতটিকে অফিসিয়ালি ডার্টি হিসাবে ধরে নেওয়া হয়। প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হল খোদ সার্জনের হাত। ২ থেকে ৩ মিনিটের প্রপার সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ, যেখানে বৃদ্ধাঙ্গুলি, আঙুলের ডগা বা আঙুলের ফাঁক কোনোভাবেই বাদ পড়া যাবে না। আর WHO এর এই ৫টি অপরিহার্য মুহূর্ত অবশ্যই মেনে চলতে হবে। রোগীকে স্পর্শ করার আগে, যে কোনো প্রসিডিউরের আগে, বডি ফ্লুইড এক্সপোজারের পর, রোগীকে স্পর্শ করার পর এবং রোগীর চারপাশ স্পর্শ করার পর। এটি সিম্পল মনে হলেও সবচেয়ে কার্যকরী। এবার আসি অপারেশন থিয়েটারের পরিবেশগত প্যারামিটারগুলোতে, যেগুলো নিয়ে কোনোভাবেই আপোষ করা যায় না। সার্জারি ঠিক আগে চুল অপসারণ করতে হবে শুধু ক্লিপার দিয়ে, শেভিং একেবারেই নিষিদ্ধ। পেটে ক্লোরহেক্সিডিন আর অ্যালকোহল প্রিপারেশন লাগাতে হবে মিডিয়াল থেকে ল্যাটারাল দিকে। ওটিতে হেপা ফিল্টার সহ আলট্রাক্লিন ল্যামিনার এয়ারফ্লো থাকতে হবে, যার দক্ষতা 0.5 মাইক্রনের চেয়ে বড় কণার জন্য 90%-এর বেশি। তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 50-60% এবং পজিটিভ প্রেশার নিশ্চিত করতে হবে। এছাড়া রোগীর হাইপোথার্মিয়া এড়াতে বিয়ারহাগার ব্যবহার এবং কঠোর গ্লাইসেমিক ও হাইপোক্সিয়া কন্ট্রোল করাটা অ্যাবসোলুটলি মাস্ট। আমাদের এই পুরো আলোচনাকে একসাথে মেলাতে চলুন 5টি র্যাপিড ফায়ার ক্লিনিক্যাল সিনারিও সলভ করি, যা বোর্ড রিভিউর মতো কাজ করবে। ১. পেটের সার্জারির পর পিওডি 1-এ জ্বর। 2. পিওডি 5-এ 1 পা ফুলে ব্যথা হওয়া। 3. পিওডি 6-এ কাশির পর হঠাৎ লালচে ডিসচার্জ। 4. পিওডি 8-এ জ্বর, কাঁপুনি আর মিউকাস ডায়রিয়া। এবং 5. ট্রায়াড সিচুয়েশন। ডায়াবেটিক বয়স্ক রোগীর লাম্পেক্টমি নাকি তরুণ সুস্থ রোগীর মাস্টেক্টমি, কাকে আগে শিডিউল করবেন? সিনারিওগুলোর সমাধানগুলো দেখুন কিভাবে আমাদের ক্রোনোলজিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে একদম খাপে খাপে মিলে যায়। প্রথম দিনের জ্বর মানে অ্যাটেলেকটেসিস, সমাধান ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। পঞ্চম দিনের পা ফোলা মানে ডিভিডি, যার জন্য চাই ডুপ্লেক্স স্ক্যান। ষষ্ঠ দিনে লালচে বা স্যামন ফ্লুইড সাইন মানে বার্স্ট অ্যাবডোমেন। দ্রুত ওটিতে র্যাকটাস শীত রিসুটারিং করতে হবে। অষ্টম দিনের কাঁপুনি ও ডায়রিয়া পেলভিক অ্যাবসেস নির্দেশ করে, এখানে সিটি অ্যাবডোমেন আর পিকটেল ক্যাথেটার লাগবে। আর ট্রায়াজের ক্ষেত্রে মেটাবলিক জটিলতা এড়াতে বয়স্ক ডায়াবেটিক ল্যাম্পেক্টমি রোগীকে অবশ্যই তালিকার প্রথমে রাখতে হবে। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণমূলক সেশনটি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদের সবার জন্য একটি চিন্তার খোরাক রেখে যাই।
একটি সফল সার্জারির প্রকৃত শ্রেষ্ঠত্ব আসলে কোথায় লুকিয়ে আছে? কেবল অপারেশন থিয়েটারের স্কিলের মাঝেই কি এটি সীমাবদ্ধ, নাকি পোস্ট অপারেটিভ সময়রেখা, পরিবেশগত নিয়ন্ত্রণ আর নিখুঁত প্রোফাইল অ্যাক্সেসের প্রতি এই যে অসীম আনুগত্য, এটাই শেষ পর্যন্ত রোগীকে রক্ষা করে? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন সবাই।